এরপর যে নেক্সট টপিকস তোমাদের এর আগের দিন জলের জল সম্পর্কে পড়িয়েছিলাম। তারপরে যে কতগুলো টপিক আছে শব্দ দূষণ, মাটি মৃত্তিকা দূষণ, এগুলো কিন্তু সিলেবাসে নেই। এবার যেটা আছে 930 পাতা, কৃষিজ রাসায়নিক ও তার প্রভাব। কৃষিজ রাসায়নিক নামটা থেকেই তোমরা অনেকটা ধারণা পেয়ে গেছো যে কৃষিজ রাসায়নিক মানে কৃষিক্ষেত্রে যে সমস্ত রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করা হয় তারাই হচ্ছে কৃষিজ রাসায়নিক। তো কৃষিক্ষেত্রে সার ব্যবহার করা হয়, যদি সার হয় তাহলে সেটা হয়ে গেল ফার্টিলাইজার। আবার কৃষিক্ষেত্রে আবার অনেকগুলো পেস্ট নাশক ব্যবহার করা হয়, পেস্ট নাশক ব্যবহার করা হয়। পেস্ট নাশক, পেস্টটা কি? পেস্ট হচ্ছে যে সমস্ত জীবগুলো পেস্টদের ক্ষতি করবে, অর্থাৎ শস্য ক্ষেত্র ক্ষতি করবে, তারাই হচ্ছে পেস্ট। আর তাদের যে সমস্ত রাসায়নিক পদার্থগুলো ধ্বংস করবে তাদেরই বলা হচ্ছে পেস্ট নাশক, বা ইংরেজিতে বলা হয় পেস্টিসাইড। পেস্টিসাইড। তো বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্রে সার ব্যবহার করা হয়, বিভিন্ন রকম পেস্টিসাইড ব্যবহার করা হয়। আবার অনেক আগাছা নাশক, আগাছা নাশক মানে জমি আছে, জমিতে অনেকগুলো আগাছা জন্মে গেছে, অনেক উল্টো পাল্টো সব উদ্ভিদগুলো, ছোটো ছোটো উদ্ভিদগুলো হয়ে গেছে, যে উদ্ভিদগুলো আমাদের কাজে নয় তাদেরকে বলা হয় আগাছা। সেই আগাছাদের ধ্বংস করার জন্য রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয়, তাদের বলা হয় আগাছা নাশক। তো এইগুলো হচ্ছে সব কৃষিজ রাসায়নিক। কৃষিজ রাসায়নিক কতগুলো পেস্টিসাইড আছে, তারপরে ফার্টিলাইজার মানে সার আছে, আর আগাছা নাশক মানে বিভিন্ন ধরনের আগাছা নাশকের যে রাসায়নিক পদার্থগুলো আছে, এইগুলোর পরিবেশের ওপর কী প্রভাব ফেলছে, কী প্রভাব ফেলছে। যেমন পেস্টিসাইড যেমন আছে, বিভিন্ন রকম পেস্টিসাইড, ডিডিটি আছে, বিএসসি আছে, এন্ড্রিন আছে। এই পেস্টিসাইডগুলো বিভিন্ন রকম ক্ষতি করছে। মানে পেস্টিসাইড যখনই একটা জমির ওপরে প্রয়োগ করা হলো, তখন কি হলো যে ওখানকার যে মৃত্তিকা আছে, মৃত্তিকাটা দূষিত হচ্ছে। তার উপরন্তু কী হচ্ছে, যদি সেখানে বৃষ্টি যদি হয় তাহলে বৃষ্টির জলে সেই রাসায়নিক পদার্থগুলো ধুয়ে গিয়ে পাশের পুকুরের জলে গিয়ে যদি পড়ে যায় তাহলে পুকুরের জলটা আবার দূষিত হয়ে যাবে। আবার স্প্রে, অনেকে পেস্টিসাইড স্প্রে যদি করে তাহলে স্প্রের মাধ্যমে বায়ুর মধ্যেও কিন্তু ওই রাসায়নিক পদার্থগুলো ছড়িয়ে যায়। তাহলে এই পেস্টিসাইডের মাধ্যমে মাটিও দূষণ হচ্ছে, জলও দূষণ হচ্ছে, আবার বায়ু দূষণ হয়। তো এই কৃষিজ রাসায়নিক যে পদার্থগুলো রয়েছে, সেই কৃষিজ রাসায়নিক পদার্থের ফলে বিভিন্ন রকম দূষণগুলো আমাদের ঘটছে। তো এই পেস্টিসাইড আছে, ফার্টিলাইজার আছে, তো এগুলো পড়বে যে পেস্টিসাইড কীভাবে ক্ষতি করছে, ফার্টিলাইজার কীভাবে ক্ষতি করছে, আর এটা হচ্ছে আগাছা নাশক যেগুলো ব্যবহার করার ফলে কী ধরনের ক্ষতিগুলো হচ্ছে। এগুলো এক মার্ক করে আসে, 1 মাস করে পড়ে। আর যদি এটা আসে যে কৃষিজ রাসায়নিক কী এবং তার প্রভাব উল্লেখ করো, তাহলে 2 মার্কের আসবে। কৃষিজ রাসায়নিকগুলো উপরে দেওয়া আছে, সংজ্ঞাটা লিখবে, আর এর প্রভাবগুলো প্রত্যেকটা থেকে একটা একটা করে প্রভাব লিখে দিবে, ক্ষতির প্রভাবগুলো লিখে দিবে, তাহলে 2 মার্কের হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিপজ্জনক বজ্র। বিপজ্জনক বজ্র হচ্ছে, বজ্র আমরা জানি বিভিন্ন রকম বজ্র পদার্থগুলো বাড়ির আশেপাশে যে সমস্ত বজ্র পদার্থ হলো সেগুলো বজ্র, কিন্তু এগুলো হচ্ছে বিপজ্জনক বজ্র। মানে হচ্ছে যে সমস্ত বজ্র পদার্থগুলো মানুষের একটা ভয়ানক ক্ষতি সাধন করবে, ভয়ানক ক্ষতি সাধন যদি করে তাহলে সেটা হয়ে গেল বিপজ্জনক বজ্র। তো বিপজ্জনক বজ্রর মধ্যে বিভিন্ন রকম রয়েছে, আগাছা নাশকের মধ্যেও বিপজ্জনক বজ্র আছে, কীটনাশকের মধ্যেও বিপজ্জনক বজ্র আছে, বিভিন্ন রকম ছত্রাক নাশকের মধ্যেও এই বিপজ্জনক বজ্রগুলো আছে। সীসা, আর্সেনিক, ক্যাডমিয়াম, পারদ, এগুলো সবগুলোই হচ্ছে কিন্তু বিপজ্জনক বজ্র। বিশেষ করে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র যেগুলো রয়েছে তার আশেপাশে যে সমস্ত বজ্র পদার্থগুলো থাকে সেগুলো কিন্তু বেশি বিপজ্জনক হয়। মানে তার মধ্যে বিভিন্ন ধরনের ওষুধের বা বিভিন্ন ধরনের কেমিক্যালগুলো ওই বজ্রের মধ্যে থাকে বলে সেটা বেশি বিপজ্জনক হয়। তো বিপজ্জনক বজ্র কাকে বলে শুধু করবে এখানে, কাকে বলে করবে। আর এইবারে চলে আসো যে এইখানে দেখো যে বিপজ্জনক শ্রেষ্ঠ রোগ, এগুলো রিডিং পড়ে 2-1টা রোগের নাম শুধু মনে রাখবে, যে এই যে কলেরা, হেপাটাইটিস বি, কলেরা ইত্যাদি এই সমস্ত রোগগুলো ওই বিপজ্জনক বজ্রের মাধ্যমে হয়ে থাকে। আর প্রতিকার কি করে করা যায়,
যে সমস্ত বজ্র পদার্থগুলো আছে, সেই বজ্র পদার্থগুলোকে দহন প্রকোষ্ঠ চুল্লির মাধ্যমে, অক্সিজেনবিহীন চুল্লিতে 16.5 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটাকে দহন করলে সেটা দূরীভূত হবে। বা তার মধ্যে যদি কোনো অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, পলিথিন যদি থাকে ওই বিপজ্জনক বজ্রের মধ্যে, এগুলো একটু কম বিপজ্জনক, তো এইগুলো যদি থাকে তাহলে এগুলোকে রিসাইক্লিং করা যেতে পারে, মানে সেগুলোকে আবার পুনরুদ্ধার করা যেতে পারে। তো এই প্রতিকারটা পড়বে। তারপরে টপিক হচ্ছে যে কঠিন বজ্র ব্যবস্থাপনা। এবার বাড়ির আশেপাশে বা বিভিন্ন জায়গায় যে সমস্ত কঠিন বজ্রগুলো রয়েছে তাদের কি ব্যবস্থাপনা করা যায়। তো আমরা কঠিন বজ্রগুলো পাই কোথা থেকে? 1 নম্বর, মিউনিসিপ্যালিটির বজ্র। শহরতলিতে যাদের বাড়ি আছে তাদের বাড়ির আশেপাশে দেখবে যে অনেক ধরনের মানে স্তূপ, বজ্রের একটা স্তূপ থাকে। তো সকাল সময় কি হয় যে সুইপাররা আসে আর বাড়ি বাড়ি থেকে বজ্রগুলোকে কালেক্ট করে তারা কি করে একটা জায়গাতে স্তূপ করে রাখে। তো এইগুলো হলো মিউনিসিপ্যালিটির বজ্র। তারা শিল্পঘটিত বজ্র, শিল্পে যে সমস্ত কঠিন বজ্রগুলো থাকে সেগুলো শিল্পঘটিত বজ্র। খনির বজ্র, বিপজ্জনক বজ্র ওই যে হাসপাতালের আশেপাশে বিশেষ করে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বিপজ্জনক বজ্র। আর ইলেকট্রনিক্স বজ্র মানে পুরনো কম্পিউটার, মোবাইল, এই বিভিন্ন রকম চার্জার এইগুলো যেগুলো রয়েছে এগুলো সবগুলো হচ্ছে ইলেকট্রনিক বজ্র। তো এটাকে রিডিং পড়বে, মিউনিসিপ্যাল বজ্র, গঠিত বজ্র, খনির বজ্র, বিপজ্জনক বজ্র, এগুলো রিডিং পড়তে হবে। এটা কঠিন বজ্রের নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনাটা কি করে করবে? 4 রকমভাবে এই কঠিন বজ্রের নিয়ন্ত্রণটা করা যেতে পারে। এক হচ্ছে রিসাইক্লিং, মানে ওর মধ্যে যদি বজ্রের মধ্যে যদি টিন বা অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, পলিথিন এই সমস্ত পদার্থগুলো থাকে সেগুলোকে আলাদা করে নিয়ে সেগুলোকে আবার রিসাইক্লিং, আবার পুনরায় সেটাকে আবার টিন থেকে বিভিন্ন রকম টিনের জিনিস, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়ামের জিনিসগুলো, কাঁচ থেকে কাঁচের জিনিসগুলোকে তৈরি করা যায়। 2 নম্বর হচ্ছে রিডাকশন বা হ্রাসকরণ, মানে কমিয়ে দেওয়া। দেখা যাচ্ছে কোথাও বজ্র পদার্থ আছে সেটাকে কোনো একটা জায়গাতে দেখা যাচ্ছে যে বজ্রগুলোকে ফেলতে ওই জায়গাটা আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে যায়। মানে ভেঙে যায়, বজ্র পদার্থগুলো ভেঙে গিয়ে সেটা স্তূপ ছিল, অনেক বড় স্তূপ ছিল, সেই স্তূপটা ছোট হয়ে গিয়ে সেই জায়গাটা আস্তে আস্তে পচে গিয়ে সেই জায়গাটা থেকে সার তৈরি হবে। সেগুলো জৈব সার, বা কম জৈব সার বা গ্যাস তৈরি হবে, বা কৃষিজ সারগুলো ওই জায়গা থেকে তৈরি করা হয়। এবার রিডাকশানের মাধ্যমে এটা। তারপরে ভস্মীকরণ ও বার্নিং। কিছু বজ্র পদার্থ থাকবে যাদের শুকনো টাইপের যে সমস্ত বজ্র পদার্থগুলো, সেই সমস্ত বজ্র পদার্থগুলোকে অক্সিজেনবিহীন প্রকোষ্ঠের মধ্যে 16.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে দহন করে নিলেই সেটা কী হবে? ভস্মীকরণ হয়ে যাবে, বার্নিং হয়ে যাবে। ডাম্পিং বা ভরাটকরণ। ডাম্পিং হচ্ছে কি? কোনো একটা রাস্তাঘাটে বা পুকুর ভরাটের জন্য এই সমস্ত বজ্র পদার্থগুলো ব্যবহার করা হয়। তো এই 4টা ব্যবস্থাপনাটা বেশি ইম্পর্টেন্ট। প্রশ্ন আসবে যে কঠিন বজ্র পদার্থের ব্যবস্থাপনা সম্পর্কে উল্লেখ করো। 2 মার্কে দেয়, তাহলে 4টা পয়েন্ট লিখতে হবে। নেক্সট হচ্ছে বিভিন্ন প্রকার ধাতব পদার্থ রক্তে শোষিত হওয়ার দূষণ। এখানে বেশি কিছু পড়তে হবে না। একটা আছে সীসা। এই সীসার মধ্যে মোটা কালিতে লেখা আছে যে পানীয় জলে পরিমাণ হচ্ছে 0.05 mg/লিটার, আর রক্তে হচ্ছে 0.2 থেকে 0.2 ppm হলো সীসার গ্রাহ্য মাত্রা, মানে এইটা হচ্ছে সীসার একটা গ্রহণযোগ্যতা। তারপরে এখানে তোমার সীসা থেকে ঘটিত রোগগুলো, এটা পাশে আছে, পরে বলছি। এখানে পড়বে ক্যাডমিয়াম যেটা আছে এই মোটা কালিতে নেই, পরের পাতাতে এখানে দেওয়া আছে যে পানীয় জলে হচ্ছে 0.01 mg ক্যাডমিয়াম। এগুলো 1 মার্কের মাল্টিপল চয়েসের প্রশ্নগুলো আছে। তাহলে পারদ হচ্ছে এখানে দেওয়া আছে যে পানীয় জলে হচ্ছে 0.002 mg থেকে 0.5 ppm, এটা হচ্ছে পারদের গ্রাহ্য মাত্রা। এগুলোকে মনে রাখতে হবে। আর এইখানে এইটা দেওয়া আছে, এই ছকটা দেওয়া আছে, এই যে এখানে সীসা, পারদ, ক্যাডমিয়াম, এগুলো থেকে কি রোগগুলো হয় এই যে নিচে দেওয়া আছে, এটা না, এখানে দেওয়া আছে ডিসলেক্সিয়া। এই যে মানবদেহে সীসা,
গ্রহণ যদি মাত্রা ছাড়িয়ে যায় তাহলে ডিসলেক্সিয়া রোগ হবে। এটা হবে ক্যাডমিয়ামের গ্রহণ মাত্রা যদি ছাড়িয়ে যায় তাহলে মিনামাটা হবে। পারদের যদি গ্রহণ মাত্রাটা ছাড়িয়ে যায় তাহলে মিনামাটা রোগ। এই তিনটা রোগকে ভালো করে পড়তে হবে। আর এইগুলো রোগের ফলে কি কি লক্ষণগুলো হবে এইখানে ছক থেকে পড়ে দেবে, ছক থেকে পড়বে, এটা ইম্পর্টেন্ট। তারপরে তেজস্ক্রিয় বিপর্যয়, তেজস্ক্রিয় পদার্থ দ্বারা বিপর্যয়। বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় পদার্থগুলো আছে পৃথিবীতে, সেই সমস্ত তেজস্ক্রিয় পদার্থগুলো বিভিন্নভাবে ক্ষতি করছে। যদিও এই তেজস্ক্রিয় পদার্থগুলো কৃত্রিম উপায়েও তৈরি করা যায়, আর প্রাকৃতিক উপায়েও তেজস্ক্রিয় পদার্থগুলো তৈরি হয়। তো এই প্রাকৃতিক আর কৃত্রিম উপায়ে যে সমস্ত তেজস্ক্রিয় পদার্থগুলো আছে, সেই সমস্ত তেজস্ক্রিয় পদার্থগুলো পরিবেশের সঙ্গে যদি মিশে যায় তাহলে কি হবে, পরিবেশ ব্যাপক হারে দূষিত হবে, মারাত্মক দূষণ হবে। তো তেজস্ক্রিয় পদার্থ দ্বারা যদি দূষিত হয় তাহলে তাকে বলা হচ্ছে তেজস্ক্রিয় দূষণ বলছে। এবার এখানে তোমাকে পড়তে হবে পরিবেশের তেজস্ক্রিয় দূষণের প্রভাব। এগুলো একটা দুটো তিনটে পড়বে, তিনটে পড়বে, এটা ভালো করে পড়ে। মানব স্বাস্থ্যের উপর তেজস্ক্রিয় পদার্থের প্রভাবটা ভালো করে পড়ে। ফুসফুসের রোগ হবে, এবারে দেওয়া আছে তেজস্ক্রিয় পদার্থের দেহকোষের মিউটেশন ঘটে যাবে, বন্ধ্যাত্ব হবে, থাইরয়েড গ্রন্থি স্বাভাবিক, এগুলো অন্তত 5টা করতে হবে। এটা বেশি আছে যে তেজস্ক্রিয় পদার্থের ফলে মানব স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়ে, বা এরকম আসতে পারে তেজস্ক্রিয় পদার্থের ফলে দূষণের প্রভাবগুলো কী এরকম আসতে পারে। তো এটাকে আলাদা করে পড়তে হবে। তারপরে তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণ, এগুলোকে রিডিং পড়বে, এগুলো সব রিডিং পড়বে। এবার এইখানে চলে আসো, শিল্পঘটিত বজ্রের বিষক্রিয়া সম্পর্কিত আলোচনা, এগুলো পড়তে হবে না। এরপরে চলে আসো গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউসটা কী জিনিস শুনো ভালো করে। গ্রিন হাউসটা হচ্ছে কী জিনিস, শীতপ্রধান দেশে শস্য বা ফসল উৎপাদনের জন্য একটা ঘর তৈরি করা হয়, যে ঘরটা কাঁচের তৈরি, তার ছাদে এক ধরনের ভেন্টিলেশন থাকে, যে ভেন্টিলেশনের মাধ্যমে বাতাসগুলো ভেতরে প্রবেশ করবে। তো ওই কাঁচের ঘরটাতে যখনই সূর্যের আলো এসে পড়ে, শীতকাল মানে সেখানে ঠান্ডা, এবার কাঁচের ঘরে যখনই সূর্যের আলো এসে পড়বে তখন সেই সূর্যের আলোটা কাঁচটাকে ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করবে, আর বিভিন্ন জায়গায় বিকিরিত হয়ে সেই ঘরের জায়গাটাকে বা ঘরের বায়ুটাকে গরম করবে। যখন সূর্যের আলো থেকে আলোকরশ্মিটা যখন আসে, সূর্য থেকে যখন আলোকরশ্মিটা আসে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম থাকে, মানে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ওগুলো। এবার যখনই কাঁচের ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় যখন বিকিরিত হয় তখন কী হয়, তার তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যায়। ওই বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোটা আর ওই কাঁচকে ভেদ করে বাইরের দিকে আর বেরোতে পারে না। তখন ওই আলোটা কী করবে, ওই কাঁচের মধ্যে যে সময় বায়ুটা রয়েছে সেই বায়ুটাকে গরম করে, বলে ওই ঘরটা গরম হয়ে যায়। ওই গরমের মধ্যেই ওই ঘরের মধ্যে বীজগুলো রোপণ করা হয়, যে বীজগুলো ওই গরমের দরুন, উষ্ণতার দরুন আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে যায়। তো এটা হচ্ছে গ্রিন হাউস। তো এই গ্রিন হাউসটাকে গোটা পৃথিবীর সঙ্গে তুলনা করেছে, যে আমাদের যে পৃথিবী রয়েছে, পৃথিবীর চারিদিকে একটা বায়ু স্তর রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার বায়ু স্তর যে রয়েছে, এই বায়ু স্তরটা পৃথিবীর চারিদিকে রয়েছে। সূর্যের আলো যখন আসছে তখন এই বায়ু স্তরটাকে ভেদ করে পৃথিবী পৃষ্ঠে এসে সূর্যের আলোটা পড়ছে, মানে কম ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যিত আলোগুলো পৃথিবী পৃষ্ঠে পড়ছে। পৃথিবী পৃষ্ঠে পড়ার পরে বিভিন্ন জায়গায় বিকিরিত হওয়ার পরে সেটা কি হয়, যে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যে পরিণত হয়ে যায়। যে আলোটা ওই বায়ুটাকে, মানে পৃথিবীর পৃষ্ঠের চারিদিকে যে বায়ুটা রয়েছে সেই বায়ুটাকে ভেদ করে আর বাইরের দিকে বেরোতে পারে না, তখন সে কী করে, তরঙ্গদৈর্ঘ্যটা আলোটা তখন কি করে, যে ওই যে পৃথিবী পৃষ্ঠ সংলগ্ন যে বায়ুটা রয়েছে তাকে গরম করে দেয়। তাহলে কী হবে, পৃথিবীটা আস্তে আস্তে উষ্ণ হয়ে যাবে, গরম হয়ে যাবে। তো এটা গ্রিন হাউসের সঙ্গে তুলনা করেছে। তা আমাদের পড়তে যেটা হবে,
এগুলো সব রিডিং পড়বে, গ্রিন হাউস কি এগুলো রিডিং পড়বে। তারপরে ভূপৃষ্ঠে এগুলো সব রিডিং পড়বে। হ্যাঁ, তারপরে গ্রিন হাউসের প্রভাবগুলো কি, এই যে প্রভাব মানে যদি যদি হয়ে যায়, ভূপৃষ্ঠ যদি গরম যদি হয়ে যায়, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু যদি গরম যদি হয়ে যায়, তাহলে কি প্রভাব হবে? 1 নম্বর হচ্ছে উষ্ণতা বৃদ্ধি হবে। বায়ু গরম হয়ে গেলে মানে কি উষ্ণতা বৃদ্ধি হবে। আর উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, যে পৃথিবীর তাপমাত্রাটা বৃদ্ধি পেলে বিভিন্ন রকম যে ভারসাম্য রয়েছে, পৃথিবীর যে ভারসাম্য রয়েছে, হ্যাঁ, এই ভারসাম্যটা বিঘ্নিত হয়ে যাবে। বিগত শতাব্দী থেকে আজ পর্যন্ত নাকি 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বেড়ে গেছে। তারপরে কি সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাবে। উচ্চতা কীভাবে বৃদ্ধি পাবে, যে যখনই পৃথিবীটা গরম যখন হয়ে যাবে, বা পৃথিবী সংলগ্ন বায়ুগুলো যখন গরম হয়ে যাবে, তখন কী হবে, পাহাড় পর্বতের যে বরফগুলো রয়েছে সেই বরফগুলো বেশি বেশি করে গলবে। আর সেই জলটা নদীর মাধ্যমে সমুদ্রের জলে গিয়ে মিশ্রিত হবে। আর এরকম যদি মিশ্রিত হতেই থাকে তাহলে কি হবে, সমুদ্রের জলের যে তল, সেই জলের তলটা কি হবে, যে উপরের দিকে উঠে যাবে। তো বলছি যে বিগত শতাব্দী থেকে আজ পর্যন্ত নাকি 4 থেকে 10 ইঞ্চি, নাকি 4 ইঞ্চি থেকে 10 ইঞ্চির মতো বেড়ে গেছে জলের তলটা। সমুদ্রের জলের তলটা 4 থেকে 10 ইঞ্চি বেড়ে গেছে। আবার আশঙ্কা করছে বিজ্ঞানীরা, এরকম যে দূষণ যদি চলতে থাকে তাহলে 6 থেকে 37 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তো এইগুলো যদি হয়, 37 থেকে 37 ইঞ্চি পর্যন্ত যদি বৃদ্ধি হয়, তাহলে সমুদ্র সংলগ্ন যে সমস্ত দেশগুলো রয়েছে, বাংলাদেশ, সুন্দরবন, নেদারল্যান্ড, এগুলো যেগুলো রয়েছে, এরা কিন্তু এক সময় সমুদ্রের গর্ভে চলে যাবে। তারপরে আছে জলচক্রের পরিবর্তন ঘটবে। জলচক্র মানে গরম, সবসময় গরমই থাকবে। হ্যাঁ, বেশি বেশি করে জল বাষ্পীভূত হবে। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময়টাই বৃষ্টি হবে। হ্যাঁ, বেশি বা বৃষ্টি নাও হতে পারে। স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে। স্বাস্থ্যের উপরে প্রভাব এই জন্য পড়বে যে যখনই তাপমাত্রা যখন বেড়ে যাবে, তখন তাপমাত্রাটা দিন আর রাতের মধ্যে কোনো তাপমাত্রা কোনো পার্থক্য থাকবে না। তখন কি হবে, যে বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাবগুলো ঘটবে। তো এরকম করে অনেকগুলো আছে, 10টা আছে, অন্তত 5টা করবে। 5টা পয়েন্ট ছোট করে দাগ দিয়ে, পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিজে থেকেই পড়তে হবে। তারপরে গ্রিন হাউস গ্যাসগুলো কি কি, মানে এই যে পৃথিবীর পৃষ্ঠ সংলগ্ন যে গ্যাসগুলো, সেই গ্যাসগুলো কি কি গ্যাস, কোন গ্যাসগুলো ওই দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যগুলো ধরে রাখতে পারে, সেই গ্যাসগুলোর মধ্যে হচ্ছে যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস, ক্লোরোফ্লোরোকার্বন, হ্যাঁ, জলীয় বাষ্প, অন্যান্য গ্যাসগুলো যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। সব গ্যাস অক্সিজেন কিন্তু নয়, কেননা অক্সিজেন নেই, যে অক্সিজেন ওই তাপমাত্রা বা দৈর্ঘ্য তরঙ্গদৈর্ঘ্য তো আর ধরে রাখে না। ধরে রাখে কে, কার্বন ডাইঅক্সাইড ধরে রাখে, মিথেন ধরে রাখে, নাইট্রাস অক্সাইড ধরে রাখে, বলে এরাই হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তো এই গ্রিন হাউস গ্যাসগুলো বৃদ্ধির কারণ কি, বৃদ্ধির কারণ কি বলতে এখানে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণ কি, কার্বন ডাইঅক্সাইড বুঝতেই পারছো, যানবাহন পরিত্যক্ত ধোঁয়া, হ্যাঁ, বিভিন্ন রকম কলকারখানা ধোঁয়া থেকে কার্বন ডাইঅক্সাইডগুলো হচ্ছে। মিথেন যেগুলো রয়েছে, যে পচা জায়গা থেকে মিথেনগুলো সৃষ্টি হয়, জলাভূমি, কৃষিক্ষেত্র থেকে, হ্যাঁ, কোনো জীবাণু মারা, কোনো জীবজন্তু যখন মারা যায় তখন থেকে, হ্যাঁ, বা তৈলখনি থেকে এই মিথেনগুলো তৈরি হয়। তো এই মিথেনগুলো পৃথিবীর তাপমাত্রা কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। তারপরে আছে নাইট্রাস অক্সাইড, মানে এই মিথেনগুলো কেন বাড়িয়ে দেয়, যে এদের তাপ ধরে রাখার ক্ষমতাটা বেশি, নাইট্রাস অক্সাইড যেমন আছে, এর তাপ ধরে রাখার আবার ক্ষমতা আরও অনেক বেশি, কার্বন ডাইঅক্সাইড থেকে প্রায় 270 গুণ বেশি। ক্লোরোফ্লোরোকার্বন আছে, হ্যাঁ, ক্লোরোফ্লোরোকার্বন বিভিন্ন রকম রেফ্রিজারেটর, হ্যাঁ, প্লাস্টিক তৈরি, ফোম তৈরির শিল্প থেকে ক্লোরোফ্লোরোকার্বনগুলো ব্যবহৃত। এটা কিন্তু কৃত্রিম গ্যাস, হ্যাঁ, কৃত্রিম গ্যাস, এটা কিন্তু প্রাকৃতিক নয়। ক্লোরোফ্লোরোকার্বনটা মানুষ সৃষ্ট এই গ্যাসটা। তো এদের ক্ষমতাটা আরও বেশি, দেখো কার্বন ডাইঅক্সাইডের তুলনায় 70,000 থেকে 14,000 গুণ বেশি, এদের তাপ ধরে রাখার ক্ষমতাটা বেশি। তো এগুলো খুব ক্ষতিকারক গ্যাস। তো এই যে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণ কি কি, এইগুলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এগুলো সব গ্রিন হাউস গ্যাস। আর এই গ্রিন হাউস গ্যাসগুলো বৃদ্ধির কারণ কি, অন্তত 4টা করে নেবে। তারপরে গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউসের প্রভাব। তো ওই যে আগের যেটা পড়লে তোমরা, যে গ্রিন হাউসের প্রভাবগুলো কী কী, ওটাই হচ্ছে এখানে ছোট করে দেওয়া আছে। তো এখান থেকে পড়া দরকার নেই, আগে থেকে পড়বে।
গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে পুরো বিশ্ব উষ্ণায়ন বাংলাতে বলা হয়, মানে এই যে গ্রিন হাউস গ্যাসের প্রভাব যদি বেশি হয়, বেশি বেশি করে গ্রিন হাউস যদি থাকে, তাহলে কি হবে যে বিশ্বটা উষ্ণতা হবে, আর উষ্ণ হবে, এটাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তো এবার এই যে গ্রিন হাউস গ্যাস, এটা ফলে বিশ্ব উষ্ণায়ন হয়ে যাচ্ছে, বিশ্ব উত্তপ্ত হয়ে যাচ্ছে। এর তাহলে বৃদ্ধি ঘটানোর ঘটনা কমানোর উপায়গুলো কি? কমানোর উপায়গুলো তোমাদের এখানে কতগুলো রোমান হরফে দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে গ্রিন হাউসগুলো বৃদ্ধি পাচ্ছে, যে কারণে বৃদ্ধি পাচ্ছে, সেই কারণগুলোর উল্টোটাই হচ্ছে কমানোর উপায়। যেমন কলকারখানা, তোমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরিতে কলকারখানাকে নিয়ন্ত্রিত করতে হবে। হ্যাঁ, তারপরে যে ক্লোরোফ্লোরো কার্বনটা রেফ্রিজারেটর, এসি, তারপরে তোমার ওই ফোম তৈরির কারখানা থেকে তৈরি হয়, তো ওইগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এগুলোই সবগুলো হচ্ছে নিয়ন্ত্রণ। এরপরে হচ্ছে টপিক যেটা হচ্ছে অম্লবৃষ্টি। অম্লবৃষ্টি মানে বৃষ্টির সঙ্গে বৃষ্টি যদি আম্লিক যদি হয়, তাহলে সেটা হয়ে গেল অম্লবৃষ্টি। বৃষ্টি এমনি আম্লিক থাকে, হালকা অ্যাসিড থাকে, কিন্তু তার মাত্রা যদি বেশি যদি হয়, তখন সেটা হয়ে গেল আম্লিক বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি। তো অম্লবৃষ্টি কী হয়, যে আম্লিক কখন হবে, যে বৃষ্টি জলের সঙ্গে যদি বেশি পরিমাণে যদি সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড বা হাইড্রোজেন সালফেট যদি যুক্ত হয়ে যায়, তখনই সেটা আম্লিক হয়ে যাবে, তখনই তাকে বলা হবে অম্লবৃষ্টি। সংজ্ঞাটা করবে। আর এই অম্লবৃষ্টির কারণ কি? অম্লবৃষ্টির কারণ কি, যে বায়ুর মধ্যে যে সমস্ত সালফার রয়েছে বা নাইট্রোজেন অক্সাইডগুলো যেগুলো রয়েছে, এগুলো কি হয়, যে এগুলো বাতাসের মধ্যে বা বায়ুর মধ্যে যে কণাগুলো রয়েছে, সেই কণাগুলোর সঙ্গে তারা ভাসমান অবস্থায় থাকে। বৃষ্টির জল যখনই পড়ে, তখন এই বৃষ্টির জলের সঙ্গে এই সালফার ডাইঅক্সাইড বা নাইট্রোজেন অক্সাইডগুলো এই বৃষ্টির জলের সঙ্গে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে গিয়ে সালফিউরিক অ্যাসিড বা নাইট্রাস অ্যাসিড এগুলো তৈরি করে, বা HCl বাষ্পটা সরাসরি বায়ুর সঙ্গে মিশে যায়। হ্যাঁ, সেটা এই কার্বনিক অ্যাসিড তৈরি করবে। হ্যাঁ, কার্বনিক অ্যাসিড তৈরি করবে, যদি তৈরি করে, তাহলে বৃষ্টিতে অম্লত্বের পরিমাণটা বেড়ে যাবে। এই যে সমীকরণগুলো করবে, সমীকরণ দেখবে যে সালফার ডাইঅক্সাইড OH এর সঙ্গে যুক্ত হয়েছে, SO2 হয়েছে, তার এটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে SO3 হয়েছে, SO3টা আবার জলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করেছে। তো মেন হচ্ছে সালফিউরিক অ্যাসিড তৈরি হচ্ছে, নাইট্রাস অ্যাসিড তৈরি হচ্ছে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই তিনটা অ্যাসিডগুলো বৃষ্টি জলের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হচ্ছে বলে বৃষ্টি জলটা আম্লিক হয়ে যাচ্ছে, বলে সেটা হয়ে গেল অম্লবৃষ্টি। তা এটাকে পড়বে। তারপরে এটা পড়বে যে অম্লবৃষ্টির প্রভাব কী। অম্লবৃষ্টির প্রভাব হচ্ছে যে মৃত্তিকার ওপর প্রভাব পড়বে। মাটির ওপর যখন অম্লবৃষ্টি যখন হবে, তখন মাটির মধ্যে যে সমস্ত জীবাণুগুলো থাকে বা অণুজীব যেগুলো থাকে, সেই অণুজীবগুলো আর উৎসেচক তৈরি করতে পারে না বলে মাটির উর্বরতাটা অনেক কমে যায়। 2 নম্বর হচ্ছে অরণ্য আর গাছপালার উপর প্রভাব পড়বে। অরণ্যের উপর পড়বে, এমন অম্লবৃষ্টি হলো যে গাছগুলো প্রচুর পরিমাণে ক্ষতিসাধন হয়ে গেল। খাদ্যশস্যের ওপর অম্লবৃষ্টি যদি হয়, তাহলে সেগুলো খাদ্যশস্যগুলো মারা যাবে। তাহলে এইগুলো হচ্ছে যে অরণ্য আর গাছপালার উপর প্রভাব। মানব স্বাস্থ্যের ওপর প্রভাব পড়বে। মানব স্বাস্থ্যের ওপর সরাসরি না হলেও ইনডাইরেক্টলি এইগুলো ক্ষতি সাধন করবে। মানে কোনো শস্য ক্ষেত্রের মধ্যে অম্লবৃষ্টি হলো, সেই শস্যটা যখনই তুমি খেলে, তখন তোমার ইনডাইরেক্টলি তোমার মধ্যে ওই অ্যাসিডগুলো প্রবেশ করে গেল। তাছাড়াও অন্যান্য কিছু আছে যে বিভিন্ন রকম স্মৃতিসৌধ যেগুলো রয়েছে, ঐতিহাসিক স্মৃতিসৌধ, বড় অট্টালিকা যেগুলো রয়েছে, যেগুলো মার্বেল পাথর দিয়ে যেগুলো তৈরি। তো মার্বেল পাথর মানেই তার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে, তো এই ক্যালসিয়াম কার্বনেটটা, এই যে এখানে দেখো সমীকরণে ক্যালসিয়াম কার্বনেটটা এই অম্লবৃষ্টির সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যখনই যুক্ত হয়ে যাবে, তখন এটা ক্যালসিয়াম সালফেট তৈরি হবে, মানে জিপসাম তৈরি হবে। আর এই জিপসামটাই ওই মার্বেলটাকে ক্ষয় করে দেবে। তাহলে এইগুলো ক্ষতি সাধন হবে। তো যদি আসে অম্লবৃষ্টির প্রভাবগুলো কি, তাহলে এইটাগুলো 1 2 3 4টা করবে, তার মধ্যে এটা দেবে, এটা দিয়ে দেবে। এটাকে আবার স্টোন ক্যান্সারও বলে। এই যে জিপসাম তৈরি হচ্ছে, জিপসাম তৈরি হয়ে গিয়ে স্টোনটাকে, এই যে স্মৃতিসৌধের ওপর প্রভাব, দেখো স্মৃতিসৌধ ক্ষয়ে গেছে, মানে এটা হচ্ছে স্টোন ক্যান্সার।
তো ঠিক আছে, আজকের মতো এইটুকুই থাকলো, কম করে দিলাম, এরপর দিন আরেকদিন পড়াবো, তাহলেই শেষ হয়ে যাবে।